আমি কি কখনো আপনাকে বলেছি কেবল সাংবাদিক বললে আমি আনহ্যাপি হব? অথবা আমি কি এমনও কখনো বলেছি যে আমাকে যদি আপনি কোনো কিছুই না বলেন তাহলে আমি খুব দুঃখিত হবো এবং আপনার উপর রাগান্বিত হব? আমি কখনো বলি। এবং আপনি যে বলেছেন এটা বলার জন্য আপনি আমার কাছে অনুমতি প্রার্থনা করেছেন অথবা আমার সম্মতি নিয়েছেন? নেন। আপনি আপনার মতো করে বলেছেন। কেন বলেছেন? আমাকে খুশি করার জন্য? নাকি আপনি যে কাজটা করেছেন, যে প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করেছেন, আপনি মনে করেছেন পর্দায়, ওই প্রতিষ্ঠানের পর্দায় আমাকে আনতে হলে, আমার আনার ক্ষেত্রে আমার নামের পাশে এই বিশেষণটা যুক্ত হলে আপনাদের লাভ হবে অথবা হবে না কিছু? কিন্তু আমার কোনো লাভ ক্ষতি নাই রে ভাই। তো যে কাজটা আপনি করেছেন তার দায় আমাকে নিতে হবে। মানে এটা এইটা কি আমাদের দায় বোঝার নেয়ার মতো চেষ্টা। ব্যাপার? এটা কি দায় এটা নেয়ার মতো দায়ের ব্যাপার? মতো মানে অবস্থা। দেখেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে সিনিয়র সাংবাদিক বললে আমি দুঃখিত হব না খুশি হব না আমি কি বিব্রত হব? আমি কেন হব? আপনি আপনার ইচ্ছা মতো আপনি আমাকে বলবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন আমি জুনিয়র সাংবাদিক, আপনি বলবেন জুনিয়র সাংবাদিক, এটা আপনার ব্যাপার। কিন্তু তো আমার কিছু যায় আসে না। আপনি যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেভাবে দেখেন। একজন লোক আমি ওর সময় বলি যে ভাই কেমন আছেন? ভাই বলি কেন? পাটোয়ারি ভাই এখানে আছে এমন একটু বলি? আমি তো বলতে পারতাম ভাই পাটোয়ারি কেমন আছিস, বলি না হুম, তো। আমি বলি হুম, পাটোয়ারি ভাই কেমন আছেন? কেন বলি? এটা বলার মাধ্যমে আমি তো অনেক খুশি করি। এটা বললে কিন্তু আমাকে টাকা দেন, টাকা দেন। এটা বলার মাধ্যমে আমি আমার সৌজন্যতার পরিচয়টা দিই। হুম। এটা তো আমার ব্যাপার রে ভাই। এখন এই জন্য কি উনাকে দায় নিতে হবে? কালকে ওনাকে বলে হ্যাঁ শামীম হায়দার পাটোয়ারি, তারে আবার মাসুদ কামাল ভাইটাকে শামীম হায়দার পাটোয়ারি খারাপ বুঝলি তো ভাই? যারা বলে তারা নিজেদের যার যার ইনফিরিয়র কমপ্লেক্স থেকে বলে। তারা হয়তো মনে করেন এই লোকগুলিকে আর কোনোভাবে অ্যাটাক করতে পারে। গ্রামে একটা প্রবাদ আছে, প্রবাদ মানে কি, ওই দুই পক্ষের মধ্যে ঝগড়া হয় অথবা যুক্তিতর্ক হয় অথবা সালিশ হয়। তো সালিশে যে হেরে যায় সে বলে ওর সঙ্গে তো পারলাম না, ও লাউ গাছ ছিঁড়ে ফেলাম, যাওয়ার সময় তো লাউ গাছ টান দিয়ে উঠে ফেলায়। এটা হলো ওই রকম। তারা যুক্তিতে অথবা মানে কথা দিয়ে অথবা বক্তব্য দিয়ে আমার সঙ্গে পারে না, আমাদের সঙ্গে পারে না। এই জন্য তারা আর কিছু পারে না ওটা বলে সিনিয়র। সিনিয়র সাংবাদিক আপনি, আপনাকে কামড় দিছে, অসুবিধাটা কি? আমি বলি যে পাটোর ভে আছে, উনি তো আইনের লোক। যখন নাকি আমরা আগে রিপোর্টিং করতাম, আমি তো একসময় রিপোর্টার ছিলাম, রিপোর্টিং করতাম, যখন আদালতে কোনো নিউজ লিখতাম তখন ওখানে যে সমস্ত আইনজীবীরা থাকতেন, আইনজীবীদের নামের সময় আমাদের নিউজ এটা বলে দিত যে আইনজীবীদের সিনিয়রিটি কিন্তু মেনটেন করবা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একাধিক বিচারপতির বেঞ্চ থাকলে পরে বিচারপতিদের সিনিয়রিটি মেনটেন করবে, এটা খুব জরুরি। ওনাকে জিজ্ঞাসা করেন সত্যি মিথ্যা হুম। কি বলছি আপনাকে। যদি এখানে সিনিয়রিটি মেনটেন না করলে কি হবে? ওরা মারা যাবে? মারা যাবে না তো। বাট এটা একটা রীতি, আমরা কিন্তু। এখন আমি যদি বলি জাজ হয়েছে আমার সিনিয়র জাজ, এটা বললে কি আমি কাকে অভিমান করি? আমি যখন ওনার সঙ্গে পারি না তখন আমি এইভাবে মানে এই যে বলে না যে কি বলবো বেডের নিচে আঘাত করা, এরকম হয়। তো জি, এনিওয়ে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আমাকে জি। সিনিয়র ডাকেন হ্যাঁ, অথবা না ডাকেন অথবা কিছুই ডাকেন না অথবা বলেন বেকার সাংবাদিক তাও বলেন, এটা আপনার ব্যাপার, মিললে হইল। কারণ আমি কি আচ্ছা। পরিচয় দেবো? আমি কি আমার মানে বাপের পরিচয় দিব, আমি মায়ের পরিচয় দিব, সন্তানের পরিচয় দিব, বউর পরিচয় দিব? দেন ওগুলো দেন, আমার তাতেও কোনো আপত্তি নেই। ওগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি যে আমার হুম, সন্তানের নাম এটা অমুকের বাপ অথবা আমার বউয়ের নাম অমুক, হুম, অমুকের স্বামী, বলেন না। হুম। এতে আমার কিছু যায় জি, আসে না। আমার আমি মনে যা হয় বলে আপনার তাই বলি। জি, আপনার ব্যাখ্যাটা স্পষ্ট। আমি এবারে আসি যে মূল প্রসঙ্গ বা মূল বিষয়বস্তুতে যে ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছ থেকেও শুনি এবং একই প্রসঙ্গে মাসুদ কামাল আপনার কাছ থেকেও শুনবো যে রাষ্ট্রপতি বিদায় নিলেন। আমরা জানলাম যে তিনি অসুস্থতাজনিত কারণে একটা মানে একটু বেশ কঠিন নামের একটা অসুখ তিনি আক্রান্ত। অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করছেন, পদত্যাগ পত্রেও তাই লিখলেন, বিএনপিও তাই বলল, রাষ্ট্রপতিও তাই বলছেন। কিন্তু মানুষের মনে আসলে এই প্রশ্ন যে আসলেই কি তিনি এই কারণেই পদত্যাগ করলেন নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ? ব্যারিস্টার সাহাপাটের এই প্রশ্নটা যৌক্তিক কিনা? দেখুন, উনি একটা ক্রাইসিস টাইমে রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়ে আমি মনে করি রাষ্ট্রপতি সেনাপতি এই দুজন ছিল লাস্ট সার্ভাইভিং ইনস্টিটিউশন অফ লাস্ট রিজিম। এখন যখন আপনি একটা ট্রানজিশন হবে
তখন কিন্তু আগের রিজিমের সব বাদ দিয়ে নতুন চলে আসলে ট্রানজিশনটা হবে না। যেমন ডক্টর ইউনূসকে শপথ পড়ানোর জন্য একজন রাষ্ট্রপতি দরকার ছিল, সেনাবাহিনীতে চেইন অফ কমান্ডের জন্য একজন সেনাপ্রধান দরকার ছিল। ওই দুজন যদি কোনো কারণে ওই সময় পদত্যাগ করতেন, পালিয়ে যেতেন, থাকতেন না, তাহলে দেশে অ্যানার্কি বাড়তো, কনস্টিটিউশনালিটি যেটুকু ছিল ওটুকুও থাকতো না। সো ইন দ্যাট সেন্স শাহাবুদ্দিন চুপ্পুর অতীত মানে রাষ্ট্রপতি হওয়ার আগের ইতিহাস খুব গৌরবোজ্জ্বল এমন আমি মনে করি না। ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, দুদকের সদস্য ছিলেন, খুব নামকরা বিচারপতি এমনটা না, খুব নামকরা ছাত্র এমনটা না। তবে রাষ্ট্রপতি হিসাবে 5ই আগস্টের পরে তিনি এই বিপ্লব আন্দোলন ট্রানজিশনটাকে অ্যাডজাস্ট করে দেশ বাঁচাতে কিছু ভূমিকা রেখেছেন। উনি ভূমিকা রেখেছিলেন বলেই ইলেকশন হয়েছে, উনি ভূমিকা রেখেছেন বলেই আজকে বর্তমান বিএনপি সরকার গঠন করতে পেরেছে। যে উনি না থাকতেন ইলেকশন হতো না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। তবে আমি একটা বিষয়ে তাকে একটু ব্লেম দিব, তার বোঝা উচিত ছিল যে তাকে টেনুর শেষ করতে দেওয়া হবে না। যদি উনি বলেছে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছে, বাট আমি ধরে নিতে পারি, কারণ আমার কাছে জিল্লুর রহমানের মনে পড়ে জিল্লুর রহমান খুবই অসুস্থ ছিলেন। উনি 9 সালে যখন রাষ্ট্রপতি হলেন, এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। রাষ্ট্রপতিরা ফিজিক্যালি মেন্টালি অনেক সুযোগ সুবিধা পায়। তো যেদিন ইলেকশন হয়ে গেল ওই দিন উনি ইঙ্গিত দিয়েছিলেন আমি আর ভালো লাগে না। এরপরে উনি একটা বক্তব্য দিলেন সংসদে। আমার ব্যক্তিগত অভিমত, ওই বক্তব্যের আগেই তার পদত্যাগ করা উচিত ছিল। কারণ ওখানে এই বক্তব্যের জন্য আওয়ামী লীগ তাকে ব্লেম করবে, কিন্তু আসলে আওয়ামী লীগের তাকে ব্লেম করার কিছু নাই। এটা যারা একটু প্রজ্ঞাবান রাজনীতিবিদ তারাও জানে। 2001 সালে শাহাবুদ্দিন সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেব হচ্ছে সেই ব্যক্তি যিনি বাকশালকে সিভিল কু বলেছিলেন, অসম্ভব সৎ বিচারপতি ছিলেন, যিনি 91 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড ছিলেন। তার অধীনেই আওয়ামী লীগ হেরেছিল। কিন্তু আওয়ামী লীগ একটা নতুন কালচার এবং একটা পুরো কালচারের অংশ হিসাবে সাবেক বিচারপতিকে রাষ্ট্রপতি করার একটা কালচার শুরু করেন শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে। 2001-এ যখন আওয়ামী লীগ হেরে গেল, তখন আওয়ামী লীগের লোকজন শাহাবুদ্দিন সাহেবকে ব্লেম করা শুরু করলো যে আমাদের রাষ্ট্রপতি, আমরা হেরে গেলাম, কোনো দায়িত্ব পালন করলো, যেটা এখন আবার আওয়ামী লীগ করছে শাহাবুদ্দিন চুপ্পুকে। হুম। এখন দেশে আন্দোলন হয়েছে, কোটি কোটি লোক রাস্তায় নেমেছে, সরকার পালিয়েছে, রাষ্ট্রপতি এখানে কি করবে? 2001 সালে শাহাবুদ্দিন সাহেবকেও একটা লিখিত বক্তব্য সংসদে বলা হয়েছিল, তিনি তার আগের গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তাকে রাষ্ট্রপতি করেছে, তাদের অনেক সমালোচনা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে এই দুর্নীতি হয়েছে, হুম। 450 কোটি টাকা দিয়ে নব থিয়েটার হয়েছে। তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বলা উচিত ছিল ওনাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বক্তব্য পড়িয়ে ওনাকে রিডান্ডেন্ট করে দেওয়া হবে, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং। তো উনি রিটায়ারমেন্ট হওয়ার আগেই যদি বলতেন, যেহেতু আমি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, আমি রিজাইন করলাম স্বেচ্ছায়, তাহলে ওনার উচ্চতা ডিগনিটিটা অনেক অন্য মাত্রা থাকতো, ওনার কি এই যে রিজাইন পর্যায়ে করলাম থাকতো। স্বেচ্ছায় মানে রিজাইন করার মানে ক্যাপাসিটিটাও সব সময় ছিল? যেমন ডক্টর ইউনূসের সময় আমরা শুনেছি তার আসলে তার মর্জির বাইরেই সবকিছু হতো, সেটা অবশ্য তিনি নিজে বলেছেন বলে আমরা জেনেছি। এখন অবশ্য তিনি নির্বাচনের মানে পরে বলেছেন যে মানে ডক্টর ইউনূসের পরে ক্ষমতার পরে তিনি বলেছেন তিনি এখন কয়েক সপ্তাহ যাবত বেশ ভালো আছেন, তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। তো এখন কি তিনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা না করতে পারেন, এই এই ইচ্ছাটা কি তার কাজ করে? দেখুন, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা হলেও তিনি হয়তো ভেবেছিলেন বর্তমান সরকার তাকে টেনুর শেষ করতে দিবে। তার আচরণে এমনটি মনে হয়েছিল। সেদিক থেকে তার রিজাইনটা আমি স্বেচ্ছায় পুরোপুরি বলবো না। আমার মনে হয় এটা সরকার বিএনপির পক্ষ থেকেই পলিটিক্যাল মেসেজ দেওয়া হয়েছে, ইউ আর নো লঙ্গার ওয়ান্টেড। আপনি যদি পদত্যাগ না করেন হয়তো আপনি এটা, আমরা যেহেতু কোনো তথ্য নাই, একটা হুম। পত্রিকায় পেয়েছি আমি, যে প্রথম আলোতেই পেয়েছি, বিএনপি থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি রিজাইন করুন। উনি রিজাইন করেছেন। তো আমি মনে করি ওনার রিজাইনটা পুরোপুরি স্বেচ্ছায় না, আবার পুরোপুরি স্বেচ্ছা অধিক বাইরে তাও না। তো এটা একটা মধ্যপন্থার অবস্থান। উনি ট্রাই করেছেন টেনুর শেষ করা যায় কি না, সেই ট্রাইটা কাজে লাগেনি। আচ্ছা, এটি আমার আমি আন্ডারস্ট্যান্ডিং। একই প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার কাছেও করতে চাই। আপনার কাছে কি মনে হয় তিনি স্বেচ্ছায় অসুস্থতাজনিত কারণে এই পদত্যাগ করলেন নাকি আরো ভিন্ন কোনো কারণ? দেখেন আমি মানে এরা যা বলেছেন পাটোয়ারি ভাই, আমি এর সঙ্গে মোটামুটি একমত। আসলে এরকমই হয়েছে। তবে আমি এখানে কয়েকটা পয়েন্ট বলি। দেখেন আমি যেমন ওনার পদত্যাগ পত্র লিখেছেন ওনার কি কি অসুখ আছে, আর হুম। তারপর লিখেছেন এর দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তো যদি ওনার চিকিৎসাই দরকার হয়
তাহলে তো সবচেয়ে সুচিকিৎসা সম্ভব রাষ্ট্রপতি পদে থাকলে হুম, তাহলে সরকারি খরচে সর্বোচ্চ চিকিৎসা পাবেন। তো উনি তো আসলে মরতে গেলেন, তাই না? ছেলেকে নাকি দীর্ঘমেয়াদী ভালো চিকিৎসা দরকার, সেটা বাদ দিয়ে তুমি চলে গেলেন। আর রাষ্ট্রপতির কাজটা এমন কোন মানে কাজ না যার জন্য তাকে মানে খুব একদম প্রতিটা মুহূর্ত সচেতন থাকতে হবে, বিষয়টা সেরকম কিছুই না। কাজেই এগুলো কিন্তু বোঝা যায়। আবার দেখেন, উনি পদত্যাগ করতে মানে 3টা প্যারা দেখলাম আমি। শেষ যে প্যারাটা উনি অসুস্থ মুক্ত মুখ আমি যে জন্য পদত্যাগ করলেন। উপরের 2টা প্যারা হলো যে উনি এই 5ই আগস্টের পর থেকে কি কি করেছেন না করেছেন, সরকারকে কত হেল্প করেছেন, এই সমস্ত কাহিনী। এই কাহিনীগুলো তো পদত্যাগের সঙ্গে কোনো প্রয়োজন নেই। হুম, এগুলো উনি দিলেন কেন? এগুলো উনি দিলেন এই কারণে যে উনি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাইবেন যে আপনাদের জন্য আমি কিন্তু অনেক কিছু করেছি, এবং যে অব্যক্ত কথা যে আমি অনেক কিছু করেছি এবং আপনারা বলেছেন বলে এখন চলে যাচ্ছি। আপনারাও কিন্তু আমার এই কাজগুলোর কথা আমি চলে যাওয়ার পর মনে রাখেন। কেন মনে রাখতে হবে? হুম, মনে রাখতে হবে এই কারণে যে এখনই কিন্তু একদিনের মধ্যে কিন্তু অনেকে বলা শুরু করেছেন যে ওনার বিরুদ্ধেও মামলা হওয়া উচিত, উনি দায় মুক্তি পাবেন না, এগুলো বলা বলে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং যদি শুরু হয়ে থাকে তাহলে সরকারকে এই জন্য উনি স্মরণ করে দিয়েছেন যে আপনারা কিন্তু আমার কথা মনে রাখেন, আমি কিন্তু আপনারা যা বলছেন আমি তাই করছি। আপনারা বলছেন নাকে খত দাও, আমি নাকে খত দিয়েছি। আপনারা বলছেন যে যে তোমাকে নিয়োগ করেছে তার বিরুদ্ধে বলো, আমি তাও বলেছি। আমি সবই করেছি। আমি প্রমাণ করেছি আমার পেছনে কোনো মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ডহীন প্রাণীকে আপনারা আর কষ্ট দিয়েন না। যা কিছু করেছি করেছি, আপনারা কিন্তু আমাকে সেভ করেন। এখন আমরা দেখি বিএনপি কৃতজ্ঞ দল কিনা, তাকে সেভ করে কিনা, এটা তো আমরা জি। সামনের দিনগুলোতে বুঝতে পারবো। অবশ্য স্পিকার মেজর হাফিজের যে বক্তব্য সেখানে শেষে এসে তিনি বলেছেন যে তিনি মানে তার তার অবস্থার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন, তার সম্প্রতি অবস্থানের প্রশংসা করেছেন। ফলে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা এটাও আপনি একটু বলবেন। তবে তার আগে মানে ওই যে ওই কথাটা যে এই 5 মাস পরে 5 মাস পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? যদি আসলে এরকমই হয় বিএনপির ইচ্ছার প্রতিফলন থাকে তাহলে তো আগেই করতে পারতেন। এখন এসে ঠিক কি কারণ দাঁড়ালো যে তাকে পদত্যাগ করতে হলো? দেখেন, আমি বলি আপনাকে, আমি মানে পাটোয়ারি ভাইয়ের মতো আমিও ভেবেছিলাম উনি বোধহয় ওনার মেয়াদটা পূর্ণ করতে পারবেন। 2 বছর নাই, 2 বছরের কিছু কম সময়, ওনার 2 বছরের 3 মাস কম সময় এখন ওনার মেয়াদ ছিল না। উনি যদি ওনার মেয়াদটা পূর্ণ করতে পারতেন তাহলে এটা বিএনপির জন্য সম্মানের হতো। এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? দেখেন, সারা দুনিয়াতে ভারতের কথা খেয়াল করে না, প্রণব মুখার্জি যখন কংগ্রেসের রাষ্ট্রপতি হলেন, তারপর ওনার মেয়াদ থাকতে থাকতেই কংগ্রেস সরকারের পতন হল। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় এসে কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কিন্তু খুব খারাপ। হুম, এটা তো বুঝেনি আপনারা। সেই বিজেপি কিন্তু ক্ষমতায় এসে কংগ্রেসের রাষ্ট্রপতিকে একবারের জন্য সরে যেতে পারে নাই, কোনো চাপও দেয়নি। রাষ্ট্রপতি হিসেবে উনি ওনার পূর্ণ মেয়াদ মানে থেকেছেন, উনি তারপর চলে গেছেন। যখন একজন লোক রাষ্ট্রপতি হন তখন উনি যে কোনো সক্রিয় রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেই হন। ইন্ডিয়াতেও হন, বাংলাদেশেও হন। চুপ্পু সাহেব কিন্তু আওয়ামী লীগের কেউ ছিলেন না, উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন থেকে। এর আগে পর্যন্ত ছিলেন, কিন্তু তখন পর্যন্ত ছিলেন না। কারণ বাংলাদেশ হয় কি জানেন, কাগজে কলমে একজন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি বানায়, কিন্তু তারা চায় যে এই লোকটা একদম দলীয় দাসের মতো আচরণ করবে, হুম। না করলে না, দুঃখিত হয়, কাগজে ক্ষমা কলমে সালাম করে। নির্দলীয় ব্যক্তিকে কোথায় বানায় যারা মাসুদ কামাল? মানে সবসময় তো দলীয় ব্যক্তিকেই আসলে বানায় যারা নির্দলীয় রোল মানে প্লে করবে বলে ভাবা হয়। মানে ধরেন এর আগে যিনি ছিলেন জনাব আব্দুল হামিদ, তিনিও দলীয় লোক ছিলেন, বা সবাই আসলে দলীয় লোকই তো থাকেন। ইনিই মোটামুটি একটু না নির্দলীয় না না, ছিলেন তার। থাকেন, থাকতে হয় তাই বলে না, কিন্তু যখন তারা হন তখন তারা কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হন। সেটাই অফিসিয়ালি হবার দল কথা। থেকে পদত্যাগ করা হন, দলের প্রাথমিক সদস্য পদ উনি ত্যাগ করেন। এটি নিয়ম, জি। বাংলাদেশের নিয়ম এটাই, ইন্ডিয়ারও একই নিয়ম। তো এখানে আপনি তো তার পদত্যাগ করালেন কেন? দেখেন, বি চৌধুরীর কথাটা মনে করেন একবার। বি চৌধুরী বিএনপির কে ছিলেন? বিএনপির একদম প্রথম যে কমিটি, সেই কমিটির মহাসচিব ছিলেন। তো তার চেয়ে উনি যখন বিএনপির মহাসচিব তখন তো খালেদা জিয়া বিএনপিও করে না।
তখন তো খালেদা বিএনপি করেন না, খেয়াল করেন। তো উনি মহাসচিব হওয়ার পর যখন উনি রাষ্ট্রপতি হলেন, উনি রাষ্ট্রপতি হয়ে নিজের নির্দলীয় চরিত্রের প্রকাশ ঘটাতে গেলেন। উনি বলেন আমি যদি জিয়া রহমানের মাজারে যাই তাহলে আমি বঙ্গবন্ধু মাজারও যাব, আমি দুই মাজারের কোর্টে গেলাম না। এই অপরাধে ওনাকে ইমপিচমেন্টের একদম দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইজ্জত রক্ষার্থে উনি পদত্যাগ করেছেন। তাহলে মানসিকতাটা কি? যে তোমাকে আমি নির্দলীয় বলবো, কিন্তু তুমি আমার চাকর বাকরের মতো আচরণ করবা, না হলে তোমাকে আমি ফেলে দেব। এটা হলো মানসিকতা, অব্যক্ত কথা। তো এখানেও তাই। এখন উনি তো সেরকমই ছিলেন। উনি আওয়ামী লীগের লোক হয়ে উনি বিএনপির জন্য বিএনপির কোন কথাতে না করেছেন, না তো দূরের কথা, কোন বক্তব্যে একটু মুসরামুস্তি করছেন তাও তো করেন নাই। বরঞ্চ উনি গাদ্দার হিসেবে পরিচিত হয়েছেন আওয়ামী লীগের কাছে। হয়েছেন তো, কারণ আওয়ামী লীগ তোমাকে বানিয়েছে। চুপ্পু সাহেব কি রাষ্ট্রপতি হওয়ার আগের দিনও জানতেন, ভাবতেন, বিশ্বাস করতেন উনি রাষ্ট্রপতি হতে পারেন? ওনাকে তো লটারি পাওয়ার মতো উনি রাষ্ট্রপতি হয়েছেন। হওয়ার পর উনি এই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, যেটা নাকি উনি বলার মাধ্যমে উনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ আমাদের সংবিধানে এখনো বলা আছে যে স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি জিয়া রহমানকে বলতে চান যে সংবিধানে সেটা প্রতিস্থাপিত করেন, করে তারপর বলেন উনি কি এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা যে শব্দটা লিখেছেন এটা বলা তো সংবিধান বিরোধী হবে? বলেছিলেন? বলেননি। কেন বলেননি? ভেবেছেন বললে যদি বের করে দেয়। ওনার ভয় ছিল দুটো। এক নম্বর ভয় হলো যে যদি ওনাকে বের করে দেয়, দুই নম্বর ভয় হলো বের করে দেওয়ার পর যদি আমাকে মামলা মোকদ্দমা জড়ায়। হুম। একটা ভয় ওটা ওটাকে খেয়ে ফেলছে যে ওনাকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হলো এখন তো ওই ভয়ে আছেন যদি মামলা মোকদ্দমা জড়ায়। জি, এই অতএব দ্বিতীয় ভয়টা চুপ নিয়েও করে একটু আছে। কথা বলবো। জনাব মাসুদ কামাল, দ্বিতীয় ভয়টা নিয়ে একটু কথা বলবো। নিশ্চয়ই ব্যারিস্টার শামীম পাটোয়ারি এই বিষয়ে ভালো বলতে পারবেন, মামলা মোকদ্দমা। তবে তার আগে ছোট্ট করে ওই মতামতটাও আপনি দেবেন যে আপনার কি মনে হয় যে আসলে তো 5 মাস সময় গেল বিএনপি সরকারের, আরো আগেই হতে পারতো, মানে রাষ্ট্রপতির অভিশংসন হতে পারতো বা তাকে পদত্যাগ করতে বলা যেতে পারতো। রাষ্ট্রপতি প্রথমে বলেছিলেন যে তিনি নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করতে চান, তারপরে আরেকটা সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি রাখলে তিনি থাকতে চান। এরকম দুই রকম বক্তব্য এসেছিল এখন। এবং বিএনপিও বেশ শুরুর দিকে ভালোই মনে হচ্ছিল তাদের মধ্যে টার্মস। এখন 5 মাস পরে এসে আসলে এইরকম পরিস্থিতি শুনেন, হলো কেন? এখানে আসলে এটা হলো যে আসলে বেসিক কোশ্চেন, মানুষ এই কথাটাই জানতে চায়। কালকে আমাকে আমাদের এক সিনিয়র সাংবাদিক বলতেছিল যে কুছ তো গড়বড় হয়। হ্যাঁ, কিছু একটা গড়বড় আছে এখানে। এখানে অনেকগুলি বিষয় আছে। বিএনপি হয়তো অস্বস্তি বোধ করতেছে, এবং অস্বস্তি বোধ করার একাধিক কারণ থাকতে পারে। যেমন একটা কারণ থাকতে পারে যে পাশাপাশি দুটো ঘটনা ঘটলো। একটা ঘটনা হলো যে ভারতের দীনেশ ত্রিবেদীর মতো একজন সিনিয়র মন্ত্রীকে বাংলাদেশের হাই কমিশনার পাঠানো হলো। যে দেশে পাঠানো হলো সেই দেশেই কিন্তু আবার শেখ হাসিনা আছেন। তারপর শেখ হাসিনা বললেন উনি এই বছর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। আচ্ছা ভাবুন তো, ওনারা ভেবেছেন হয়তো বা যদি শেখ হাসিনা ফিরতে চান, যদি একটা হইচই হয়, যদি সেই সময় রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেব থাকেন যিনি নাকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে। জি, জি, বিএনপি তো জানে যে যখন শাহাবুদ্দিন সাহেব ওনাদের কথা মতো যা যা বলেছেন তা বলেছেন, এটা তো ভালোবেসে বলেননি, চাপে করে বলেছেন। আবার চাপ শুনে গেলে আবার কি করেন, কিছু যদি বলেন হয়তো কিছু হবে না, কিন্তু বললেও তো একটা ঘটনা আছে, তাই না? এটা কি করে বলবেন? আবার আরেকটা ঘটনা হতে পারে যে যুক্তরাষ্ট্র, চীন, এটা নিয়ে একটা টানাপোড়েন মধ্যে আমাদের দেশে চলছে। তো 28 তারিখে যুক্তরাষ্ট্রের একজন এই মধ্য এশিয়া বিষয়ক একজন প্রতিনিধি আসবেন আমাদের দেশে, যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হিসেবে আছেন। কার্যকর। হ্যাঁ, তো উনি আসার আগেই কিছু একটা হোক, ওনাকেও দেখাতে চাইবেন যে আমরা ভারত থেকে সরে আসছি, অথবা আমাদের শেখ হাসিনার লোককে আমরা সহায় দিচ্ছি। এগুলো হতে পারে জি, চীনের আমি সঙ্গে মাসুদ মানে। কামাল আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা জানাবো। আমি একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে জানতে চাইছিলাম যে এই মানে এখন এসে 5 মাস পরে অস্বস্তির কারণ কি বা এইরকম অবস্থা কেন হলো, এবং তারপর আসলে মামলা মোকদ্দমার বিষয়ে শামীম পাটোয়ারি আপনার কাছে জিজ্ঞাসা করবো। আগে এই মতামতটা একটু জানি। জি,
একটা বিষয় একটু বলবো, একটা হচ্ছে যে দেখুন, রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে 2008 সালে একটা নজির আছে যে ইয়াজউদ্দিন সাহেব, উনি আমার বাবার সিনিয়র কলিগ ছিলেন, আমাদের ফ্যামিলির প্রতি উনি খুব স্নেহ বৎসল ছিলেন, কিন্তু উনি শিক্ষক ছিলেন, শিক্ষক নেতা ছিলেন, ইউজিসি চেয়ারম্যান ছিলেন। উনি খুব সম্ভবত ওনার বাসার অনেকগুলো ফ্ল্যাট ছিল, উনি ওই ফ্ল্যাট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার কথা চিন্তা করছিলেন। ওই সময় ফোন আসে যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি উম, হয়েছেন। তো উনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ওই যে 2005 সালে যখন ক্রাইসিস আসলো, তখন উনি বিএনপিকে কিন্তু গাইড করতে পারেননি, গাইড করার ক্ষমতাও নাই। এবং তারপরে যখন 111 আসলো, তাকে 111 এর ফ্লোতেই চলতে হয়েছে। ওনার প্রেস সচিবকে আর্মিরা গিয়ে চর মেরেছিল, মানে আপনি কি কানেক্টেড আছেন? জি, আছেন, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বলবেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পদে কে থাকা না থাকা এটা নিয়ে বাংলাদেশের পলিটিক্সে গত 20-30 বছরে অন্তত আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। আপনি 111 দেখেন, বিএনপির সময় বিএনপির বিরুদ্ধে কোনো রোল প্লে করতে পারে নাই। 111 যখন আসতো সেটা ঠেকাতেও পারে নাই, ইনভাইটও করতে পারে নাই। 111 যখন আসছে, ইয়াজুদ্দিন সাহেব পুরো সময় 111 এর শ্রীমুনিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছে। ভোট হলো, আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই একই দাবি উঠছিল যে ওনাকে ইমপিচ করা হোক, ওনার বিরুদ্ধে মামলা করা হোক, উনি পদত্যাগ করুন। তো আওয়ামী লীগ কিন্তু ওনাকে টেনুর শেষ করতে দিয়েছে। এইখানে রাষ্ট্রপতি পদটা হচ্ছে শ্রীমুনিয়ালের সাংবিধানিক শিখণ্ডী, তার কোনো ক্ষমতা নেই প্র্যাকটিক্যাল। দুটো ক্ষমতা আছে, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে দল জিতবে, এটা আসলে হুম প্র্যাকটিক্যাল ক্ষমতা না, তার অলরেডি হুম জিতে গেছে। দুই, চিফ জাস্টিস নিয়োগ দিবে, তো সেটাও আবার বাই সিরিয়াল প্রাইম মিনিস্টার রেডি হয়ে থাকে, যেটা থাকে সেটাই করে। এই দুটো কাজ ছাড়া সমস্ত কাজ ওনাকে প্রাইম মিনিস্টারের কনসেন্ট নিয়েই করতে হবে, এবং প্রাইম মিনিস্টারের কনসেন্ট প্রায়োরিটি পাবে, এবং ওই কনসেন্ট, ওই কমিউনিকেশন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তো রাষ্ট্রপতি ইজ নাথিং। বিএনপি যদি বর্তমান হুম রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ অমূলক। সেম ফর সেনাপ্রধান। প্রত্যেক সরকার সেনাপ্রধান নিজের মতো করে দিয়েছে। এরশাদ স্যার নুরুদ্দিন সাহেবকে দিয়েছেন, আমি নামটা ভুলে গেছি, নুরুদ্দিন সাহেবই হবে, মাসুদ কামাল ভাই বলতে পারবেন। হ্যাঁ, নুরুদ্দিন এরশাদ সাহেব। স্যার, হ্যাঁ, নুরুদ্দিন সাহেব। নুরুদ্দিন সাহেবকে এরশাদ দিয়েছিলেন। স্যার যখন আন্দোলন হলো, সেনাবাহিনী নুরুদ্দিন সাহেব তাকে কোনো হেল্প করতে পারে নাই। এরশাদের একমাত্র রিকোয়েস্ট ছিল আমাকে ভোট পর্যন্ত ফ্রি রাখো, আমি একটু ক্যাম্পেইন করব, এই রিকোয়েস্টও রাখতে পারে নাই। তো পরবর্তীতে যখন এই যে আমরা 2006 সালেও জেনারেল মঈন, 2-3 জনকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে জেনারেল করা হয়েছিল, বিএনপি করেছিল। ইউ ক্যান হোপ এক্সপেকটেশন যে ক্রাইসিস হবে, আমার পক্ষ নেবে, পক্ষ নেয়নি। তো একই অভিযোগ আবার আওয়ামী লীগ বর্তমানে ওয়াকার সাহেবের বিরুদ্ধে কিন্তু করে। তো আসলে এনাদের তো কিছু করার নাই, যখন ফ্লো চলে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, রাষ্ট্রপতি সেনাপতি কিছুই করতে পারে না। তবে এই সেনাপতি এবং হুম রাষ্ট্রপতি আমি মনে করি লাস্ট 2 ইয়ার্স মোটামুটি যতটুকু স্ট্যাবিলিটি, কনস্টিটিউশনালিজম, ধারাবাহিকতা, যতটুকু কাঠামো ধরে রাখার চেষ্টা করেছে, পেরেছে, করেছে, সব পারেনি কিন্তু করেছে। হুম। এখন তো যেই রাষ্ট্রপতি, অস্বস্তি, যেই কারণগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য এবং যার পরিণতি আমরা দেখলাম, একই রকম বিষয় কি সেনাপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেনাপতির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। তবে সেনাপতিকে প্রধান সেনাপতিকে পদত্যাগ করানো এত সহজ না, উনি পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমি একটু শেষ করি। যদি হ্যাঁ। কেউ ভেবে থাকে টুপ্পু সাহেবকে সরিয়ে সেখানে নিজস্ব কাউকে দিলে ক্রাইসিসে বিএনপির ব্যাপক হেল্প হবে, অতীত এক্সাম্পল বলে এই হেল্প কেউ করতে পারেনি। তো একই রকম সেনাপ্রধানের ক্ষেত্রে তো আমি মনে করি এই দুটি পদের অধীনে 18 লক্ষ লোক, এবং ওই পদের অধীনে প্রায় কয়েক লক্ষ সেনাবাহিনীর লোক চাকরি করে, যারা সেনাপ্রধানকে ডেমিগড মনে করে। তাই যদি হয়ে থাকে, এই পদগুলোকে ডিস্টার্ব করা উচিত না। ভবিষ্যতে এই যে পদত্যাগের নজির হলো, ভবিষ্যৎ সেনাবাহিনী যিনি রাষ্ট্রপ্রধান হবে, যিনি রাষ্ট্রপ্রধান কিন্তু কিন্তু আবার সেনাপ্রধানও, সেনাপ্রধান ইন দ্য সেন্স উনি মানে ডিফেন্সের হেড। ভবিষ্যতে তাদের ক্ষেত্রে মানুষ ভাববে ইনিও টেনিউর শেষ করতে পারবে কিনা, নো ডাউট। অসীম শ্রদ্ধার এই চেয়ারগুলোতে কখনো ডিস্টার্ব করা উচিত না। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আসলে ওই যে প্রথমে একটা বক্তব্য বললেন না, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী একটা গিভেন টাইটেল, গেজেটেড। সিনিয়র আইনজীবী কিন্তু গেজেট হয়, হুম চিফ জাস্টিস নিজের হাতে দেন। সিনিয়র সাংবাদিক তো গেজেটেড না, কিন্তু যে সিনিয়র অ্যাচিভ করে, অর্জন করে, সে তো সিনিয়রই। মাসুদ কামাল ভাই গত 4-5 বছর যেভাবে একটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ কথা বলেছেন, উনি তো অবশ্যই সিনিয়র।
এটা নিয়ে আর বলার কি আছে? তো উনি কিন্তু একটা ঠিকই মন্তব্য করেছেন। মানে 4-5 এই বছর না মাসুদ কামাল ভাই, অনেক দিনের আসলে সিনিয়রিটি আছে মানে বলেই তিনি আমি সিনিয়র। তাকে হ্যাঁ। ফলো করেছি 5 বছর একদম নিবিড় ভাবে। বিশেষ করে 5ই আগস্টের পরে কথা বলা অত্যন্ত কঠিন ছিল বাংলাদেশের মধ্যে। 5ই আগস্টের পরে সত্য কথা বলা সবচেয়ে কঠিন ছিল, সবচেয়ে কঠিন। কোনো সাপোর্ট ছিল না, আপনি অ্যালোন। এই 2-4 জন আমরা বলেছি, তার মধ্যে মাসুদ কামাল ভাই একজন। এবং আমাদের জাতীয় পার্টিকে ব্যান করা নিয়ে উনি স্পষ্ট বলেছেন অল দ্য ইনক্লুশন প্রয়োজন। না, উনি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। হুম। শেখ হাসিনা রিলেভেন্ট না অনেকে বলে, আওয়ামী লীগ রিলেভেন্ট না অনেকে বলে। শেখ হাসিনার আসার ঘোষণা, যদিও সেটা আমি মনে করি ক্রিস্টালাইজ হওয়ার সম্ভাবনা কম। উনি চেষ্টা করবেন হয়তো বা দৃশ্যমান, কিন্তু ডিসেম্বর আগে আসতে পারবেন এটা আমার মনে হয় না প্র্যাকটিক্যালি। তো শেখ হাসিনা আসার ঘোষণাতেই আহ, জনাব তারেক জিয়া তার যত অ্যালাইড ছিল সবাইকে ডেকে খাইয়েছেন, সবাইকে, ছোট বড় সব দল, 20টি দলকে না কতটি দলকে ডেকেছেন। কম খাবার খাইয়েছেন, ডিম খেয়েছেন, শাকসবজি, এগুলো এনিওয়ে খাইয়েছেন। 2, টিপু সাহেব চলে গেল। 3, জামাত বিএনপি এনসিপি আরো এক হয়ে যাবে, আরো দৃশ্যমান হয়ে যাবে, আরো ভিজিবল হয়ে যাবে যে একটাই পক্ষ, একটাই দল। কার ভয়ে? শেখ হাসিনার ভয়ে। ওই যে সমঝোতা, ওই যে রিকনসিলিয়েশন যদি না করা হয়, ঐক্যমত সৃষ্টি করা না হয়, জাতি গঠন করা না হয়, তাহলে এই ধরনের হুঙ্কার হতেই থাকবে এবং এটার কাউন্টার প্রোডাক্টিভ বিভিন্ন ঘটনা হবে। অর্থাৎ বিএনপি যে সাজানো ছকে দেশ সাজাবে, সাজানোর ছকে দেশ গঠন করবে, এত বছর পরে জনাব তারেক জিয়া প্রাইম মিনিস্টার হয়েছেন, তাকে তো দৃশ্যমান অনেক কিছু করতে হবে। দৃশ্যমান, সেটা ওর হুম। পরিকল্পনার কাছে আছে। সে কিন্তু ধরেন পরিকল্পনা কিন্তু বাস্তব। ধরেন দৃশ্যমান এগুলো মানে যা করছেন তাতে যে মানে এনসিপি বা বিরোধী জোট যে তারা কিছুটা সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু তারপরে যেমন এখন বলছেন, আমি যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলি, তিনি বলছেন গাধা জল ঘোলা করে জল খায় আর কি, মানে রাষ্ট্রপতির বিদায়কে তিনি এভাবে বলছেন। মানে গাধামো করেছে বিএনপি, এখানে গাধামো করেছে, একদম সরাসরি গাধামো শব্দটাই বলছেন। এটা বা আসলে মানে হ্যাঁ, রাজনীতিতে খারাপ ভাষার প্রয়োগটা খুব দুঃখজনক। আমরা এগুলো শুনছি, গাছের নিচে কি, তাল গাছ কোথায়, কিসব কিসব কথাবার্তা, উৎকট উদ্ভট। আমরা এরশাদের এমনও শুনেছি, আমি ছোট ছিলাম, এরশাদের চামড়া তুলে নেবো আমরা, সর্বোচ্চ এইটা ছিল খারাপ গালি। এটা তো একটা এখন খুবই গাড়িগুলো কোথায় চলে পরিচিত। গেছে প্রাইভেট পার্টস নিয়ে, হ্যাঁ, কাউয়া, ছাদের উপর কাউয়া। তো এগুলো জনগণ গ্রহণ করছে না। নাসরুদ্দিন পাটোয়ারি কি বলেছে আমি শুনিনি। তার এই কথার রিলেভেন্স বা গুরুত্ব আমার মনে হয় খুব বেশি নাই। তবে এটা ঠিক, হয় বিএনপি উদার হতে না, কিন্তু চেয়েছিল। তার অনেক ফলোয়ার আছে, তিনি অনেক ভোট পেয়েছেন, মানে না, আমরা অবশ্যই তাদেরকে থাকতেই গুরুত্বহীনই বা পারে, বলি কি করে? থাকাটাই খুব স্বাভাবিক, না গুরুত্বহীন অবশ্যই কেউ না। তো যেটা হচ্ছে যে বিএনপি যে কাঠামোতে চলতে চাচ্ছিল, আমি যেটা বলতে যাচ্ছি, হুম, হুম। ছন্দপতন হবে ঘন ঘন। এই ছন্দপতনের বিএনপি দেশকে ডেলিভারি দিতে পারবে না, ইকোনমিক ডেলিভারি দিতে পারবে না, পলিটিক্যাল ডেলিভারি দিতে পারবে না। এবং ইভেনচুয়ালি দেয়ার ইজ এভরি চান্স প্রাইম মিনিস্টারকে ফেইল করানো হতে পারে। তার চারপাশে অ্যাডভাইজাররাও খুব ভালো আমি এমন দেখছি না। সব মিলিয়ে একটা ক্রাইসিস রিস্কের মধ্যে বাংলাদেশ ভাসছে। এখন আপনি ক্রাইসিস বাড়াবেন না কমাবেন? কি ফেল করলে করানো হতে ক্রাইসিস পারে, কমবে? মানে কে করাবে ফেল? না, ফেল করানোর জন্য প্র্যাকটিক্যালি বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ চাবে এই সরকার ব্যর্থ হোক। হুম। আওয়ামী লীগের এক্সপেকটেশন ছিল যে প্রথমবার যেটি তাদেরকে উদ্ধার করা হবে, তাদেরকে বের করা হবে, সেটা হয়নি। তারা এখনো নিষিদ্ধ দল হিসাবে আছে, তারা ফেল করানোর চেষ্টা করবে। এখন সমস্যায় টইটুম্বুর একটা দেশে যখন একটা শক্তিশালী বা একটা দল বারবার মিছিল করবে, আন্দোলন করবে, তাহলে আপনার হয় সেটাকে নিঃশেষ করতে হবে অথবা এটাকে অ্যাডপ্ট করতে হবে। নিঃশেষ করা তো যাবে না, একই দেশ। আপনি কিভাবে ইলিমিনেট করবেন, কিভাবে মুছে ফেলবেন? একেবারে মুছে ফেলতে পারবেন না। ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। আপনি ক্যান্সার যদি ভাবেন ক্যান্সার, তাও ক্যান্সার নিয়ে হলেও থাকতে হবে। কি প্রক্রিয়া থাকা যাবে, সেই প্রক্রিয়াটা মাননীয় প্রধানমন্ত্রীকেই ঠিক করতে হবে। এবং তিনি এরকম একটি হোপ এক্সপেকটেশন দিয়েছিলেন মানুষকে। সেই হোপ এন্ড এক্সপেকটেশন পতন হলে কিন্তু তার একটা পলিটিক্যাল অ্যাসেট লস হবে। হুম। তার এই যে জি। সবাই সবাই তার উপর আশাবাদী, আওয়ামী লীগও তার উপর আশাবাদী ছিল, জাতীয় পার্টি তার উপর আশাবাদী, বিএনপি তার উপর আশাবাদী, সকল প্রলিবারেশন ফোর্স তারেক জিয়ার উপর আশাবাদী। এই যে বিপুল আশা উনি তৈরি করেছেন, উনি যদি আশাহত করে ফেলেন, তাহলে কিন্তু এটা প্র্যাকটিক্যালি ক্যারি করা কঠিন হবে তার জন্য এবং সবার জন্য। জি, আমি বলছিলাম আপনার কাছে একটু মামলার প্রসঙ্গ শুনবো, তবে তার আগে মাসুদ কামালের কাছেও এই প্রসঙ্গটা যে আহ, দুটা
পোস্টের কথা বলছিলেন, মানে রাষ্ট্রপতির ক্ষেত্রে মেরুদণ্ডহীন শব্দটা ব্যবহার করছিলেন। সেনা প্রধান অবশ্য 5ই আগস্টের পরে বিভিন্ন সময় বেশ শক্ত শক্ত কথা বলেছেন, অবস্থানও নিয়েছেন। মানে মনে হয় সেটি যদি মেরুদণ্ডের প্রমাণ হয়ে থাকে, তার ক্ষেত্রেও কি এমন কিছু হতে পারে যেমনটি রাষ্ট্রপতি ফেস করছেন? এখন দুজনের এ ব্যাপারটা আমি আসলে এক করে দেখি না। এক করে দেখি না এই কারণে যে ওখানে তো ওনার সঙ্গে অনেক লোক আছে। উনি কিন্তু দেখেন একজন লোক হলো নিরীহ লোক, হ্যাঁ, মানে ক্ষমতার দিক দিয়ে সে নিরীহ, তার সঙ্গে তো ধার আসলে তলোয়ার নাই। কত ক্ষমতা পাওয়ার রাষ্ট্রপতি হোল্ড করেন। কিন্তু এই ধরনের মনোভাব সেনাবাহিনী অথবা সেনা প্রধানের ব্যাপারে আছে কিনা আছে তো আমি বলতে পারবো না, কিন্তু ওটা অতটা সহজ হবে না, ওখানে একটু ঝামেলা আছে। যে আমার মনে হয় না এরকম হবে। কিন্তু জি। সবচেয়ে বড় কথা কি জানেন, এটা হলো কি যে আমার যেটা মনে হয় যে এই একটু অস্বস্তি তারা বোধ করছিল জানি বিভিন্ন কারণে, কিন্তু উদাহরণটা ভালো হলো না আমি মনে করি। কিন্তু এই অস্বস্তি খুব অপ্রয়োজনীয় অস্বস্তি নয়, এটা এটা না হলেও ভালো হতো। যেমন একটু বললেন যে দেখেন ইয়া, মানে এই যে রাষ্ট্রপতিকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দেওয়া, এই উদাহরণটা কিন্তু একমাত্র বিএনপি করতেছে। নিজেদের রাষ্ট্রপতিকে সরিয়েছে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো, এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে সময় এটা কিন্তু করেনি তারা। তো সেটা কিন্তু বুঝতে হবে মানুষ কিন্তু ধরেন কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, বিএনপি সরকার, ফলে সেই গণ অভ্যুত্থানের যে দাগ কালিমা যেটি আওয়ামী লীগের উপর আছে, সেটির দায়ভার খানিকটা রাষ্ট্রপতির উপরে চলে আসছে। ফলে মানে বিষয়গুলো কি একরকম? শুনেন, আপনি নানাভাবে যুক্তি দিতে পারেন। আপনি একটা মানুষ, আপনার প্রত্যেকটা দিন কি একরকম? নিশ্চয়ই। আপনার প্রত্যেকটা দিন আলাদা আলাদা। তো আপনি ব্যাখ্যা দিলে দিতেই পারেন। কিন্তু আপনি ভাবেন তো, এখানে যেমন একটা গণ অভ্যুত্থান ছিল, তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারকে উনি সার্ভ করেছেন, এবং তারপর এই সরকারের খারাপ দিকে বিএনপির পক্ষে যেগুলি যায় কেবল সেগুলিকে উনি ধারণ করেছেন। আপনার ওখানে ধরেন তো আপনি ইয়াজউদ্দিন সাহেব, ওখানেও তো একই জিনিস ছিল। ওখানেও বিএনপি একটা প্ল্যানিং এ ছিল, সেই প্ল্যানিং এর সঙ্গে ইয়াজউদ্দিন সাহেব ছিলেন। তারপরে আপনার সেনা সমর্থিত সরকার আসলো, তাদের প্ল্যানিং কে উনি মানে প্রতিহত করার চেষ্টা করলেন না, মেনে নিলেন অথবা সেভাবে থাকলেন। তারপর আওয়ামী লীগ আসলো। তো মিল কি হয় নাই? মিল নাই, আবার মিল আছে, আপনি ধরতেই পারেন এভাবে। কিন্তু আমার কথাটা হলো কি, যে কথাটা পাটোয়ারি সে বললেন যে আসলে রাষ্ট্রপতির আহামরি যে অনেক ক্ষমতা, উনি যে একটা সরকারকে ফেলে দিতে পারেন, আমার কাছে এরকম মনে হয় না। এখানে হয়তো জি। অভ্যন্তরীণ চাপ ছিল। আমার মনে হয় কি, যখন অনেকেই তো রাষ্ট্রপতি হতে চান, তারাও হয়তো চাপ দিয়েছেন যে এই লোক যদি 2 বছর থাকে, আর 2 বছর অপেক্ষা করবো আমি, তার আগেই হই, এই জন্য চাপ দিয়েছেন হয়তো বা। সেটাও হতে পারে। আর দলের মধ্যে চাপ আছে, বিএনপির মধ্যে অনেক চাপ। বিএনপি 18 বছর খুবই ক্ষতিগ্রস্ত আবার ছিল। বিরোধী জোটেরও তো চাপ আছে, মানে সে ছিলই আগে থেকে। ওটা হতে পারে। যেমন আমি যদি ওইভাবে বলি, যেমন অনেকে আমাকে বলছেন যে এই রাষ্ট্রপতি পরিবর্তনের সবচেয়ে লাভ হয়েছে কার? ওই সবচেয়ে লাভ হয়েছে এই জামাতে। তো এই জামাতে একটা তাৎক্ষণিক লাভ হয়েছে। কি লাভ হয়েছে? ওনাদের এমপি সাহেবের স্ক্যান্ডাল চাপ পড়ে গেছে। বলতেছে যে গাজী সাহেবের সেই স্ক্যান্ডাল এখন চাপ পড়ে গেছে, ওটা নিয়ে কেউ কিছু বলতেছে না। কিন্তু এটা তাৎক্ষণিক লাভ। আর লং রানের লাভটা কি, যে ওনারা তো অনেকদিন ধরে বলছিলেন যে চুপ্পুকে নামতে হবে। ওনারা তো রাষ্ট্রপতি বাংলা চুপ্পুই বলেন, তাকে নামতে হবে, নেমে গেছে। এবং এই জন্য ওনারা বলতে পারছেন যে ঘোলা করে পানি খাচ্ছে, অমুক খাচ্ছে, তমুক খাচ্ছে। ওনারা এটাকে ওনাদের বিজয়ী মনে করছেন। কিন্তু এখানে কিন্তু ওনাদের আন্দোলনের কারণে রাষ্ট্রপতি গেলেন তা কিন্তু আমি মনে করি না। আমার ধারণা রাষ্ট্রপতি গিয়েছেন বেসিক্যালি ওই যে আগে যেটা বললাম, এক ধরনের অস্বস্তি তারা ফিল করছে। আরেকটা হলো দলের মধ্য থেকে একটা চাপ ছিল, সেটা হলো যে আমরা কেন ওই রাষ্ট্রপতিকে আর দিন ধারণ করব? আমরা তো নিজেদেরই রাষ্ট্রপতি দিতে পারি। আমাদের দলের তো লোক আছে, আমাদের দলের অনেক বয়স্ক লোক আছে যারা নাকি রাষ্ট্রপতি হতে চান, অথবা জীবনের শেষ বয়সে কিছু একটা পেতে চান। এরকম লোককে আমরা রাষ্ট্রপতি বানাতে চাই, অনুগত লোককে বানাতে চাই। এটাও হতে পারে জি, একটা এটাও পুরস্কার একটা কারণ দেওয়ার হতে জন্য। পারে। জি। জি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি কি যুক্ত আছেন? জি, আমি আছি। আপনাকে, জি, আপনাকে দেখতে পাচ্ছি না। যেটি বলছিলাম, যে এই প্রশ্নটি করতে চাই আপনার কাছে, মামলা মানে রাষ্ট্রপতিকে এখন বিচারের আওতায় আনবার যে দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, রাষ্ট্রপতি অবশ্য বলছেন কিসের বিচার, কিসের বিচার, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক, তার বক্তব্য এটা, এবং তিনি নিজেকে হিরো বলে দাবি করছেন। আসলে কি তিনি বিচারের আওতায় আসতে পারেন কিনা? দেখুন, এটা
সাংবিধানিক হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তার টেনুরের সময়ে যে কাজগুলো করবেন, তার টেনুরের সময়ের কোনো কাজের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এক হচ্ছে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কারণ মামলা আমরা করি স্টেটের বিরুদ্ধে। রাষ্ট্রপতি স্টেট, প্রধানমন্ত্রী কিন্তু স্টেট না, রাষ্ট্রপতি স্টেট। রাষ্ট্রপতি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি না, একদম পিওর সিম্পল বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারি রাষ্ট্রপতি না। তো উনি, ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না তা না, নজিরটা কি খুব ভালো হবে? একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে ছিল, এখন তার বিরুদ্ধে আপনি সর্বনিম্ন ক্যাটাগরির মামলা দিয়ে আপনি ক্ষমতায় আছেন, আপনি সরকার, আপনি সবকিছু করতে পারবেন। তো আওয়ামী লীগও করেছে, তো আপনি তাই করবেন। এহসানুল হক মিননের বিরুদ্ধে থালা চুরির মামলা দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ। তো এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা ওই ধরনের কোনো মামলা দিবে, টাকা চুরির মামলা, এই মামলা এ দিয়ে ওই চেয়ারটাকে অপমান করা হবে। ভবিষ্যতে চেয়ারের সম্মান কমে যাবে। তো চেয়ারটা তো রাষ্ট্রের জন্য, চেয়ারের সম্মান রাখা খুব প্রয়োজন। আহ এই চেয়ারগুলোই তো রাষ্ট্রকে টিকিয়ে রাখে মোরাললেস। তো আমি মনে করি যে অবশ্যই সেক্ষেত্রে বিএনপির উচিত, এবং যেহেতু বিএনপির স্মুথ ট্রানজিশনে কোনো জায়গায় টিপু সাহেব কোনো বাধার সৃষ্টি করেননি, তার ক্ষমতা ছিল না কিন্তু উনি হুম। করেননি। দ্যাটস রিমেইন, উনি করেননি। উনি এটাকে অ্যাডপ্ট করেছে জাতীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, সংবিধানের স্বার্থে। তো সেটার এক বিনিময়ে যদি তাকে আবার মামলা দেওয়া হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব সন্দিহান। কারণ এগুলো কোনো ভালো আলামত না। আর যেটি হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে বিএনপি জামাতের পকেটে চলে যাচ্ছে, বিএনপি জামাত এবং এনসিপির পকেটে চলে যাচ্ছে। এটিরও কারণ আওয়ামী লীগ ফিরে আসে কিনা, আওয়ামী লীগ মানে কিভাবে এটি আপনি ফিরে কিভাবে আসে। বলছেন? এটি আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে এই বিএনপি এই যে জামাতের দাবিটি, পকেটে? এই যে রাষ্ট্রপতি সরানোর দাবিটি তো মোটামুটি এনসিপিরই ছিল, জামাতেরই ছিল। তো তাদের দাবিটি পূরণ হলো, তাদের আরো কি কি দাবি আছে এগুলো হয়তো বা পূরণ হয়ে যাবে। তো সরকারি দাবি পূরণ আর অ্যাডজাস্টমেন্ট করতে করতেই সরকার শেষ হয়ে যাবে। এই সরকার এরকম সরকার যারা বিরোধী দলের দাবি পূরণ করে, তার মানে ওটা বিরোধী দল না, ওটা একই 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 প্ল্যাটফর্মের দল। আরেকটি ইস্যু আপনি বলেছেন সেনাপ্রধান। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সেনাপ্রধান কখনোই ক্ষমতালোভী মানুষ না। উনি চাইলে ওই সময় 2 বছরে তার টেক ওভারের সুযোগ ছিল, হুম। অস্ত্র তার কাছে, সেনাবাহিনী তার কাছে, কিন্তু উনি ভোট চেয়েছেন। পৃথিবীর মধ্যে একমাত্র সময় বাংলাদেশ যেখানে সেই সময়ের গভর্নমেন্ট, যারা তথাকথিত সিভিল সোসাইটি, তারা কিন্তু ভোট চায়নি, কিন্তু সেনাপ্রধান ভোট চেয়েছিল। উনি ডিসেম্বরে ভোট চেয়েছিলেন, সেটা চলে গেছে ফেব্রুয়ারিতে। তো উনি যেহেতু ভোট চাচ্ছিলেন, মানে উনি কোন রকম একটা ট্রানজিশন চাচ্ছিলেন, ট্রানজিশন হয়ে গেছে। এখন তিনি টেনুর শেষ করা না শেষ করা এটা তার বিষয়। আমার পার্সোনাল মনে হয় ওনার এই বিষয়ে কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। উনি যদি সরকার বলে, উনি হয়তো বা থাকবে না। তবে হ্যাঁ, ওনার ব্যাপারে আবার জামাত কখনো কিছু বলেনি। হুম। সেনাপ্রধানের ব্যাপারে মানে ব্যারিস্টার ফুয়াদ অনেক কিছু বলেছিল, আরো একজন বলেছিল, কিন্তু জামাত অফিসিয়ালি সেই সময় কিছু বলেনি, এখনো কিছু বলছে না। তো সেটা আমরা এখন ইয়েট টু সি এটা কি হয়। বাট অ্যাজ আই জামাত টোল্ড, কিছু বলে নাই, কিন্তু জামাত জোটভুক্ত যারা আছেন তারা বলেছেন, মানে ব্যারিস্টার ফুয়াদের বলেছিল কথা সে, বলছেন বা এনসিপির কথা। হ্যাঁ, সেই আচ্ছা, সময় হ্যাঁ। বলেছিল, ভোটের পরে আর বলেনি। তো আমরা হুম। এখন যেটা অনুভব করি যে আসলে ওই যে যেটা আমি বললাম, আপনি যদি রাজনৈতিক সমঝোতা করেন তাহলে আপনি এত কিছু চিন্তা করতে হবে না। আর আপনি যদি রাজনৈতিক সমঝোতা না করেন, তাহলে আপনি রাষ্ট্রপতি নিজের মতো দেন, সেনাপ্রধান নিজের মতো দেন, সবই দেন, তারপরও কোনো না কোনো এক সময় আপনাকে বিগ পলিটিক্যাল ক্রাইসিস ফেস করতে হবে। আওয়ামী লীগ ইজ দ্য এক্সাম্পল। 18 লক্ষ সরকারি কর্মচারী সাজিয়েছিল তারা, তারা পুলিশের কতগুলো ইউনিট করেছে, দাঙ্গা ইউনিট, ট্যুরিজম ইউনিট, অ্যান্টি টেরিজম ইউনিট, সক্ষমতা বাড়িয়েছে। পুলিশ আর আর্মির সক্ষমতা কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছে, এবং আর্মির ডিপেন্ডেন্সি থেকে সরিয়ে পুলিশ দিয়ে এগুলো করেছে। কিন্তু যখন ম্যাসিভ আন্দোলন হলো, কোনো থিওরি, কোনো প্রিপারেশন, কোনো সাজানো ছক কাজ করলো না। এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে, এমন একটি সময় বিএনপি ক্ষমতা নিয়েছে, তখন আসলেই দেশ চালানো কঠিন। বিএনপিকে ব্লেম করার কিছু নাই, কিন্তু বিএনপির উপরই ব্লেমটা যাবে যে তারা দেশ চালাতে ব্যর্থ হলো, ইকোনমির কারণে ব্যর্থ হবে। সেই ইকোনমির সাথে যদি পলিটিক্যাল সলিউশন না হয়, দুটো একসাথে হয়ে ম্যাসিভ একটা ম্যামথ ক্রাইসিস ক্রিয়েট করবে, হুম। যে ম্যামথ ক্রাইসিস থেকে উত্তরণের সুযোগ কোনো পলিটিক্যাল পার্টি পাবে না। তো সেটাকে বিএনপিকে চিন্তা করতে হবে।
আচ্ছা, একদম ছোট করে এইটা একটু জানি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে, যে মানে যেটি মাসুদ কামাল বলছিলেন যে জামাতের লাভ হলো, জামাতের এমপির স্ক্যান্ডালের থেকে আসলে নজর সরে গেল, মানে এটি কি মানে আমি যেটা প্রশ্ন করছিলাম 5 মাস পর কেন এই সিদ্ধান্ত হলো জামাত এমপির স্ক্যান্ডাল থেকে নজর সরানো, এটিও কি একটা কোনো রকম পরোক্ষ কারণ? দেখুন, না, সেটা অবশ্যই আমি মনে করি না, কারণ রাষ্ট্রপতি একটা অনেক বড় ইস্যু, আর একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় অনেক ছোট ইস্যু। ব্যক্তির তা ব্যক্তিগত আমাদের দেশে তো বিষয় ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে অনেক বড় ইস্যু হয়ে যায়, মানে এটা জামাত এটা এমপি। দুঃখজনক, হ্যাঁ, এটা দুঃখজনক। ব্যক্তির ব্যক্তিগত বিষয়টা চলে আসে, সবার ক্ষেত্রেই চলে আসে। আমি মনে করি বিএনপি একটি সাজানো ছকে আগাচ্ছে। তারা ভোটের সময় অনেক লিবারেল দেখিয়েছে নিজেদেরকে, ভোটের পরে কিছুদিন লিবারেল দেখিয়েছে, তারা আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে। কখন কখন কোন কোন পয়েন্টে কি কি ইস্যুতে রিয়াক্ট করে তারা হার্ড লাইনে যাবে, এটি একটি সাজানো ছক তারা করে রেখেছে। এবং সেই হার্ড লাইনটা আমি ভয় পাচ্ছি এক্সট্রিম পর্যায়ে যেতে পারে, একটা ভেন্ডেটা গভর্নমেন্ট হতে পারে। বিএনপির উপর এত টর্চার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর এত টর্চার হয়েছে, যদি কখনো এই সরকার ভেন্ডেটায় চলে যায়, তাহলে এই সরকার সুশাসন আর কি দিবে, হুম, উন্নয়ন আর কি জি। করবে? ভেন্ডেটাই চলবে, ভেন্ডেটা তন্ত্র চলবে। দেখো, প্রতিশোধ তন্ত্র, সেটা অবশ্যই জামাত এনসিপি কে হ্যাপি করবে, কিন্তু দেশটা ধ্বংস হয়ে যাবে। হুম। আমি মাসুদ কামাল আপনার কাছেও এই প্রসঙ্গে যদি একটু বলেন, হার্ড লাইনে আপনারও কি মনে হচ্ছে যে বিএনপি আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে? বিএনপি হার্ড লাইনে যাবে কিনা আমি এটা এখনো আমি কনফার্ম না, আমি বলতে পারছি না। তবে আমি এটুকু বলছি যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার যে ইমেজটা উনি শুরু থেকে মানে বজায় রেখেছিলেন, তার আমি প্রতিফলন তার সরকারের মধ্যে দেখছি না। উনি কথা কম বলেন, উনি হয়তো বেশি জায়গায় আসেন না, কিন্তু ওনার যে ইমেজটা ছিল মানুষের কাছে এখনো হয়তো আছে অনেকটাই। কিন্তু তার যে তার যে প্রতিফলন আমি কিন্তু ওনার যারা সহকর্মী আছেন, ওনার সরকার আছেন, তাদের মধ্যে আমি দেখছি না। উনি বলেছিলেন যে উনি সকলের সরকার হবেন, উনি বলেছিলেন কিন্তু যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছেন, এমনকি যারা ভোটই দেন নাই, আমরা হব সকলের সরকার। হতে পেরেছেন? পারেননি তো। যারা ভোটই দেন নাই, তারা কি এখন আর বিএনপি কে তাদের সরকার মনে করে? করে না। উনি বলেছিলেন আমরা আইনের শাসন কায়েম করব। উনি দলীয় শাসন কায়েম করছেন, কিন্তু রিয়েলিটি প্রত্যেকটা জেলা পরিষদে উনি ওনার দলের লোককে কোন রকম ব্যাখ্যা ছাড়াই জেলা পরিষদের প্রশাসক বানিয়ে দিচ্ছেন। সিটি কর্পোরেশন গুলিকে উনি ওনার দলের লোককে কোন রকম ব্যাখ্যা ছাড়াই প্রশাসক বানিয়ে দিচ্ছেন। কেন দিলেন? আজকে দেখলাম যে 18টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানিয়েছেন উনি দলীয় লোকজনকে। তাদের যোগ্যতা আছে কি নাই, তাদের একটাই যোগ্যতা, তারা 18 বছর ইয়ের কাছে বিএনপির রাজনীতি করতে যে নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। এই যোগ্যতার কারণে 18 জনকে দিয়ে দিচ্ছেন উনি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তারা ওই পোস্টে যোগ্য কিনা প্রমাণটা কি? কখনো এইভাবে আওয়ামী লীগও করে নাই, এরকম দলীয়করণ আওয়ামী লীগও করে নাই। সরকারে গেছে এখনো 6 মাস হয় নাই, এর মধ্যে এগুলো উনি করতেছেন। উনি মানে ওনার সরকার করতেছেন। তো এই এই যে কাজগুলো, এই কাজগুলি উনি যখন বলেন আমরা আইনের শাসন কায়েম করব, তার সঙ্গে মিলে আমি আজকে একটা ছোট ঘটনা বলি, একদম ছোট্ট ঘটনা, কিন্তু আমার কাছে এটা অনেক বড় মনে হয়েছে। যে 13ই জুলাই সরকার পরীক্ষা নিয়ে একটা নাজেহাল মতো অবস্থা করলো, লেজেগুবের অবস্থা তৈরি করলো এইচএসসি পরীক্ষা নিয়ে। সেই পরীক্ষার পর আন্দোলন হলো, আন্দোলন থামলো, অনেক কিছু হলো, কিন্তু পরীক্ষাটা তো সরকারের নেওয়া উচিত হয়নি ওই সময়। বুক সমান পানি ঠেলে কিভাবে একজন স্টুডেন্ট গিয়ে পরীক্ষা দেবে? অনেকে ভেজা কাপড়ে পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষা নিয়ে যে যে কলেজের ছবিগুলো সবচেয়ে বেশি এসেছে সেটা হলো কুমিল্লার সরকারি মহিলা কলেজ। দেখলাম দুদিন আগে সেই কলেজের 7 জন টিচারকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। একজনকে কক্সবাজার, একজনকে বরগুনা, 7 জনকে একই দিনে করা হয়েছে। কেন? তার মানে তোমার কলেজে পানি উঠা নিয়ে এত আলোচনা কেন হলো? তোমরা কেন আলোচনা ফেরাতে পারলে না? অতএব তোমাদেরকে ট্রান্সফার করা হলো। আপনি ভারতে দেখেন, ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, ধর্মেন্দ্র প্রধান। হুম। আর আমাদের তেলাপোকাদের পদত্যাগ আন্দোলনে। তো দূরের কথা, হইল কেন? অতএব 7 জনকে ট্রান্সফার।
আরে পানি কি ওই 7 জন লোক কি বালতি দিয়ে পানি এনে ভরছে নাকি? জলপথ তো যে কারণে তৈরি হয়েছে, ওদেরকে বদলি করেন না কোনো পারলে। আপনি পারেন না, ব্যর্থতা শিক্ষামন্ত্রী, উনি দায় চাপাচ্ছেন শিক্ষকদের উপর বদলি করে। উনি ওনার বাহাদুরি দেখাচ্ছেন, উনি ওনার স্বৈরতান্ত্রিক আচরণের প্রকাশ ঘটাচ্ছেন। শেষ পর্যন্ত শিক্ষকরা যে আজকে ওখানে স্টুডেন্টরা আন্দোলন করছে যে আমাদের শিক্ষকদেরকে কেন বদলি করা হলো, তারা সেখানে অবস্থান ধর্মঘট করছে। শিক্ষক যে বদলি হয়ে যাওয়া শিক্ষক সেখানে হাত জোর বলছে যে মারা তোমরা থাকলে আমাদের চাকরি থাকবে না। হুম, দেখেন একজন শিক্ষক কতটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্ক তৈরি করছে কে? স্টুডেন্টরা আন্দোলন করতেছে, এই জন্য শিক্ষকরা ভয় পাচ্ছে এর অপরাধে না আমাদের চাকরি চলে যায়। তো এই যে একটা পরিবেশ তৈরি করা, ভয়ের সংস্কৃতিকে গাছে ধরে না কিন্তু ভাই, এটি তো ভয়ের সংস্কৃতি। তা আমরা তো ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনি তো সে ভয়ের সংস্কৃতি দিচ্ছেন, আবার আপনাদের প্রধানমন্ত্রী বলছেন আমি আইনের শাসন কায়েম করতে চাই, আমি গণতান্ত্রিক শাসন কায়েম করতে চাই। এটা ডেমোক্রেসি? এটা গণতন্ত্র? আপনি জি, শিক্ষামন্ত্রী সরি বলছে, আমরা সবাই হুম, মহা খুশি হয়ে গেছি। তো সরি তো ওই ধর্মেন্দ্র প্রধান বলছিল সরি। সরি থেকে আপনি যখন একটা অন্যায় করেন, আপনি যখন একটা ব্যর্থতার পরিচয় দেন, আপনার সাজা কিন্তু সরি নয়। এই জায়গাটা বুঝতে হবে। জি। যা হোক, আমি শামীম পাটোয়ারি, তারপরে দেখা যাক কি হয়। জি, ওই মানে এখন অবশ্য শিক্ষকদের ভয়ের কথা বলছেন, ইস্যুটা অন্ততপক্ষে পদত্যাগের দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে, সেটি দৃশ্যমান। আমি রাষ্ট্রপতি ইস্যুতে শেষ প্রশ্নটা শামীম পাটোয়ারি আপনার কাছে করতে চাই যে তিনি নিজেকে, রাষ্ট্রপতি নিজেকে হিরো দাবি করছেন, কিন্তু তিনি মানে একরকম মানে এই আমাদের দেশে বিশেষ চরিত্রের একজন মানে একজন রাষ্ট্রপতি, কারণ তিনি 3টি সরকারকে আহ, তিনি শপথ পড়িয়েছেন, তিনি মেয়াদের আগে চলে যাচ্ছেন, এবং 3টি সরকারের কেউই তাকে ওন করছে না। না আওয়ামী লীগ তাকে তো বিশ্বাসঘাতক বা গাদ্দার বলছে, বিএনপি সরকারের আমলে তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে বা তাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, পদচ্যুত করা হচ্ছে, একরকম যেভাবেই বলি না কেন। আর জামাত, এনসিপি তারা তো অনেক আগে থেকে পদত্যাগ করে তার বিরুদ্ধে আন্দোলনও করেছে। এই এই হচ্ছে তার অবস্থা। আসলে তিনি কি হিরো, বিশ্বাসঘাতক, নাকি আসলে তিনি আসলে কি? না, বিশ্বাসঘাতক তার বলার উপায় নেই। কারণ হচ্ছে তিনি কি করতেন? তিনি যদি 5 তারিখে একই সাথে পালিয়ে যেতেন অথবা রিজাইন করতেন, তাহলে আওয়ামী লীগের কি লাভ হতো? তখন তো একটা বিপ্লবী সরকার হতো, তখন আরেকটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট হতো, এবং দেশের অবস্থা খারাপই হতো। অ্যাটলিস্ট উনি থাকার কারণে বাংলাদেশে একটা ভোট হয়েছে, একটা গভর্নমেন্ট আছে, এবং একটা আম, ধারাবাহিকতা আছে। তো আমি মনে করি তিনি হিরো অবশ্যই না, হিরো হওয়ার কোনো সুযোগ তার নাই। তবে তিনি একেবারে ভীতু মানুষ, কাপুরুষ এমনটি দেখাননি। আর কাপুরুষও উনি দেখাননি। উনি চাইলে কাপুরুষতা ভয়ে দেখাতে পারতেন। ওনার ওনার বাসার সামনে গিয়ে ছাত্র জনতা সেই সময় অ্যাটাক করেছিল, বাসার সামনে জড়ো হয়েছিল, তার বাসায় ঢুকে যেতে পারতো। সেই ঝুঁকি থাকা সত্ত্বেও উনি কিন্তু পালিয়ে যাননি, উনি দাঁড়িয়েছিলেন। উনি একজন মুক্তিযোদ্ধা, আমরা জানি, এবং খুব সম্ভবত জিয়ার সময় লম্বা সময় উনি জেলেও ছিলেন, খুব সম্ভবত। এবং আহ, সেটাও তার রাষ্ট্রপতি হওয়ার একটা ক্রাইটেরিয়া। আসলে বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি, আহ, প্রধানমন্ত্রী শাসিত সরকারের আমলে তার হিরো হওয়ার কোনো সুযোগ কোনো রাষ্ট্রপতির নেই। তবে আব্দুল হামিদ সাহেব তার কথাবার্তায়, তার হুম, অ্যামেজিং পার্সোনালিটি দিয়ে তিনি একটা ইম্প্যাক্ট করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তার হাস্যরস, তার সুদীর্ঘ পার্লামেন্টারি 9 বার 8 বারের এমপি হওয়া, তার বিরোধী দলের নিয়ে শ্রদ্ধা, বিরোধী দল তাকে শ্রদ্ধা করতো, সব মিলিয়ে তিনি একটু ভিন্ন মাত্রার রাষ্ট্রপতি ছিলেন। সামনেও যিনি রাষ্ট্রপতি হবেন তার ভিন্ন মাত্রায় হওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্রপতির সামনে আরো পাপেট হবেন আমার ধারণা। কে মানে আলোচনায় অনেকে আছেন, মানে কোন ক্যাটাগরি থেকে রাষ্ট্রপতি হতে পারে বলে মনে করেন?